প্রত্যেকটা মেয়ের জীবনে তার বিয়ের পর ফার্স্ট নাইটটা ভীষণ স্পেশাল হয়। কত রকম জল্পনা কল্পনা ইচ্ছে আগে থেকে মনের মাঝে সাজিয়ে রাখে। ঠিক তেমন আমাদের গল্পের নায়িকা তের মনেও নানা রকম জল্পনা কল্পনা এঁকেছিল তার বিয়ের পর প্রথম রাত নিয়ে। তবে বাস্তবতাটা যে ভিন্ন। তার বিয়ে করার স্বামী বিয়ের রাতেই তার শরীর ভোগ করায় ব্যস্ত। তে কখনোই এমনটা আশা করেনি। তের চোখটি দুফোঁটা জল গড়িয়ে পড়ে। কেন তার নতুন জীবনটা এভাবে শুরু হলো, যেখানে নেই কোনো ভালোবাসা, নেই কোনো মায়া। সে তো জাঙ্কুককে বাধাও দিতে পারছে না, এটা তো তার অধিকার। তবে তে এই সব কিছু স্বাভাবিকভাবে চেয়েছিল দুটি মনের মিলের মাধ্যমে এই সম্পর্কে এগোতে। তবে তার বিয়ে করার স্বামীর যেন তার মনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আছে শুধু শরীরের উপর। তে তো তার বাবার কথা মতোই বিয়েটা করেছিল, গ্রামের এক বিত্তশালী পরিবারের ছেলের সাথে। তের বয়সও অনেক কম। যে বয়সে অন্য মেয়েরা লেখাপড়া নিয়ে ব্যস্ত, সেই বয়সে তের বাবা তেকে বিয়ে দিয়ে দিয়েছে। তার ভাষ্য মতে ছেলেটা ভীষণ ভালো, পরিবারও ভালো, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই তো বয়স না হওয়া সত্ত্বেও তেকে তারা বিয়ে দিয়েছেন জাঙ্কুকের সাথে। আরেমের একমাত্র ছেলে, দেখতে ভীষণ হ্যান্ডসাম, বয়স 25 বছর। তে শুনেছি জাঙ্কুক গ্রামে থাকে না, শহরেই থাকে। সকালবেলা তে ঘুম ভাঙে, দেখে জাঙ্কুক এলোমেলো হয়ে শুয়ে আছে। জাঙ্কুকের মুখের দিকে কিছু সময় তাকিয়ে থাকে তেই। লোকটা ভীষণ হ্যান্ডসাম, তবে কেন কাল রাতে এমন কাজ করলো? তে এসব কিছু ভাবতে চায় না। তে বিছানা দিয়ে উঠতে যাবে, তখনই তে শাড়ির আঁচলে টান খায়। খেয়াল করে জাঙ্কুক তে শাড়ির আঁচলের ওপরই শুয়ে আছে। তে কিছুক্ষণ চেষ্টা করে শাড়ির আঁচল সরিয়ে আনার, তবে তে পারছে না। পুরুষালী ভারী শরীর কাপড়ের ওপর। তে তো ভয়ে ঘুম থেকে ডাকতেও পারছে না জাঙ্কুককে। তবে তের এমন কাপড় ধরে টানাটানির ফলে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সামনে দেখে কিছুক্ষণ নীরব থাকে জাঙ্কুক। পরবর্তীতে বলে, এই মেয়ে, কমন সেন্স নাই তোমার? দেখছি একজন ঘুমিয়ে আছে, এভাবে কাপড় ধরে টানাটানি কেন করছো? তে চুপ থাকে, একটা কথা বলে না। জাঙ্কুকের থেকে শুধু নিজের আঁচলটা ছাড়িয়ে আনে। কথা বলতে পারো না তুমি? পারি। আর শোনো, এমন ভাব নিয়ে থাকার কোনো মানে নেই। আমি তোমার হাজবেন্ড, আমাদের মধ্যে এমন সম্পর্ক হওয়াটা খুবই স্বাভাবিক। বলে জাঙ্কুক সোজা ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক ড্রয়িং রুমে চলে যায় ফ্রেশ হয়ে। ড্রয়িং রুমে ওর মা আর দাদি বসে কথা বলছিল। জাঙ্কুককে দেখা মাত্রই জাঙ্কুকের দাদি বলে উঠল, তে কোথায় জাঙ্কুক দাদা ভাই? তে কে? সে কি কথা, নিজের বইয়ের নাম নিজে জানো না দাদা ভাই? ও, মেয়েটার নাম তে তাহলে। কি হলো দাদা ভাই, চুপ কেন? নাথিং। খিদে পেয়েছে মা, খাবার দাও। এরপর সেখানে গুটি গুটি পায়ে তেও আসে। জাঙ্কুকের নজর যায় তের দিকে। মেয়েটা ফর্সা, লম্বা, চুলগুলো বেশ বড় বড়। জাঙ্কুক এতদিন শহরের মেয়েদের দেখে এসেছে মডার্ন ড্রেসে, স্মার্ট আর প্রচণ্ড চঞ্চল। তবে তে তার পুরোটা বিপরীত, নরম ভদ্র, তেমন মার্জিত। ফেসটাও ভীষণ মায়াবী, সকল মেয়েদের মাঝে যেন অন্যরকম তে। জাঙ্কুক মনে মনে ভাবে, হোয়াট এভার, বিয়ে করাবো, তার জন্য স্পেশাল লাগছে আমার কাছে। মা, আমাকে আজ শহরে ব্যাক করতে হবে। সে কি, বিয়ে করলে একদিনও হলো না, শহরে যাবে মানে? মা, তুমি জানোই তো ভার্সিটি ফেলে রেখে এসেছি। এখন কি আমি আমার ইম্পর্টেন্ট ক্লাস মিস দিয়ে দিব? তাহলে তেকেও নিয়ে যা। না মা, তার কোনো দরকার নেই, আমি একাই যাব, ও এখানেই থাকুক। বলেই জাঙ্কুক খাবার দাবার খেয়ে বের হয়ে যায়। তে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে। মানুষটা এমন কেন? কালই বিয়ে হলো আর আজ এভাবে চলে যাচ্ছে। তে বিষয়টা নিয়ে আর ভাবে না।
ও মনে মনে চিন্তা করে নেয়, বিয়ে যখন করেই ফেলেছে তখন পরিস্থিতি যেমনই হোক না কেন ওকে মানিয়ে নিয়েই থাকতে হবে। দেখে চুপচাপ হয়ে যেতে দেখে জাঙ্কুকের দাদি লিসাদের পাশে এসে বসে। তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, শোনো নাতি বউ, আমি যখন বিয়ে হয়ে আসছিলাম তখন তোমার দাদাও ঠিক এমনই ছিল, বিশাল ধনী বংশের ছেলে ছিল, আর আমি ছিলাম গরিবের মেয়ে। আমাকে মেনে নিতেই পারছিল না। কত বান্ধবী ছিল তার, ওনার তাদের উপরে ঝোঁক ছিল। তবে বিয়ে করার পর ধীরে ধীরে বউয়ের মায়ে আটকে পড়েছে, আর মায়ে আটকে না পড়েই বা কি করবে? আমি কি কম সুন্দর নাকি বলো? তোমার দাদা ছিল এক নম্বরের ফাজিলের ঘরে ফাজিল। আমি তো ভেবেই নিয়েছিলাম একবার যদি প্রেমের জালে পটাতে পারি তাহলে আমার আঙুলের ইশারায় তাকে নাচাবো। আর দেখো ঠিক তাই হলো। মরার আগ পর্যন্ত সে আমার কথায় উঠেছে আর বসেছে, উঠেছে আর বসেছে। আর তুমিও চিন্তা করো না, তোমার ক্ষেত্রেও তাই হবে। আমার নাতি বউ কি কম সুন্দর নাকি? আর জাঙ্কুক দাদা ভাইয়ের বাহিরের মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নেই, তেমন কোনো মেয়ে বান্ধবীও নেই। তাই তোমার রাস্তা তো আরো ক্লিয়ার। আর আমার জাঙ্কুক দাদা ভাই একটু জেদি, বিয়েটা করতে চেয়েছিল না, এখন ওর বাবার চাপে পড়ে করেছে। তাই হয়তো বা এমন ব্যবহার করছে। দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বুঝলে আমার নাতি বউ? তে একটু মাথা নাড়াই। জাঙ্কুক শহরে এসেছে ঠিকই, তবে কাজে মন বসছে না, কেন জানি না। সবসময় তের কথাই ভাবছে। জাঙ্কুক তার ফ্রেন্ডের মধ্যে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, তবে ওর নজর ছিল অন্যদিকে। ফোনের স্ক্রিনে কিছু একটা দেখছিল। ওর বন্ধু ইয়োনো সেদিকে তাকাতেই দেখে ওদের বিয়ের একটা ছবি। কিরে ভাই, নতুন বউকে রেখে এসেছিস বলে কি হৃদয় পড়ছে নাকি? এলি কেন? থেকে যদি আরো কিছুদিন, না হলে নিয়েই আসতিস শহরে। চুপ করি ইয়োনো। বারে, নিজে ড্যাপ করে ছবি দেখছি আর আমরা কিছু বললেই চুপ কর। ছবি দেখছি না, ছবিটা আমার এক ভাই পাঠিয়েছে, তাই চেক করছিলাম, এছাড়া তেমন কিছুই না। হয়েছে হয়েছে, আমরা দেখেছি কতক্ষণ ধরে ছবিটার দিকে তাকিয়েছিলি। তা আমাদের ভাবিকে একটা ফোন করলেই তো হয়, এত যখন মিস করছিস। ফোন নাম্বার নেই আমার কাছে। কি? এটা কি বললি? তোর বউয়ের ফোন নাম্বার তোর কাছে নেই? সেটা বিয়নু, এত কথা ভালো লাগে না বলে জাঙ্কুক হঠাৎ করে সেখান থেকে হেঁটে চলে যায়। দুদিন হয়ে যায়, জাঙ্কুক আর পারে না, রওনা দেয় গ্রামের উদ্দেশ্যে। জাঙ্কুক বাড়িতে আসা মাত্রই একজন সার্ভেন্ট দরজা খুলে দেয়। সে তো জাঙ্কুককে দেখে অবাক, আর জাঙ্কুক ভেতরে আসার পরে ওর মা আর দাদি দেখে তো আরো অবাক হয়। তখন তে ওর দাদির পাশে বসে পিঠে বানানো শিখছিল। তে জাঙ্কুককে দেখে অবাক হয়ে যায়। লোকটা আসবে তা তো শুনে নেয় তে। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকে, এরপর হরহর করে রুমে চলে যায়। রুমে গিয়েছে 5 মিনিট হয়ে গিয়েছে, তবে তে এখনো আসেনি। জাঙ্কুক এবার আর না পেরে সোজা নিচে চলে আসে। তে, রুমে আসো। তে তো হকচকিয়ে যায় জাঙ্কুকের কথা শুনে, ভীষণ লজ্জা পায় ও। মার দাদির সামনে কি বললো জাঙ্কুক? জাঙ্কুকের মার দাদি তো মুচকি মুচকি হাসছে। যাও যাও নাতি বউ আমার, তুমি একটা গাধা আসো। নাতি আমার তোমার জন্য শহর থেকে ছুটে এসেছে আর তুমি এখানে বসেই আছো, যাও। তে তো লজ্জা পেয়ে সোজা রুমে চলে যায়। রুমে আসা মাত্রই জাঙ্কুক এক টান দিয়ে তেকে তার বুকের মাঝে নিয়ে যায়। কিছুক্ষণ জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। জাঙ্কুক যে কেন এমন করছে তে তো বুঝে উঠতে পারছে না। এই লোকটার মতে গতি বোঝা তের সাধ্যের বাহিরে। এবার তে নীরবতা ভেঙে বলল, আপনি কেন এমন করছেন? তুমি আমার বউ, তাই এমন করছি। আমি আপনার বউ ঠিক আছে, তবে আপনার তো আমার প্রতি ভালোবাসার কোনো অনুভূতি নেই, কখনো প্রকাশও করেননি। বিয়ের পরে তিনি চলে গিয়েছেন শহরে, এই কি আপনার ভালোবাসার নমুনা? শোনো মেয়ে, তোমায় ভালোবাসি কিনা জানি না, ভালোবাসতেও হয়তো বা সময় লাগতে পারে, তবে তোমায় বিয়ে করেছি। না দেখে শান্তি লাগছিল না, এক অন্যরকম টান তৈরি হয়ে গিয়েছে, এছাড়া আর কিছুই না। তে কিছুক্ষণ তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। বিকেল হতেই জাঙ্কুকদের বাড়িতে জাঙ্কুকের মামাতো বোন জিসু আসে।
সাথে তার হাজবেন্ড। জিসার হাজবেন্ড হলো কাই। ওরা দুজন আসার পর তের সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। কাই যেন কেমন একটা দৃষ্টিতে তের দিকে তাকায়। তের বিষয়টা ভালো লাগেনি, তবে কোনো কিছু বলেও নি। রাতে খাবার শেষে তে জাঙ্কুকের বইগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল। জাঙ্কুকের রুম জুড়ে বিভিন্ন বই। বই পড়তে ভালোবাসো তুমি? জি, ভালোবাসি। পড়াশোনা করতেও ভালোবাসি, তবে সেটা আর করে ওঠা হলো না। পড়াশোনা করতে চাও তুমি? জি, চাই। তবে চাও যখন পড়াশোনা করবে তুমি। কোন ক্লাসে পড়ো তুমি? এসএসসি পাস করেছি, তবে বাবা কলেজে ভর্তি করেনি, তার আগেই বিয়ে দিয়ে দিয়েছে। কলেজে ভর্তি করে দেবো তোমায়। জাঙ্কুকের কথা শুনে তে একটু হাসে। মানুষটাকে যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ না। জাঙ্কুক হঠাৎ তার ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করে তের হাতে দেয়। আসার সময় নিয়ে এসেছি, জানি না তুমি কি পছন্দ করো, মনে হলো তাই নিয়ে আসলাম। থ্যাঙ্কস, আমি চকলেট পছন্দ করি। সকালবেলাতে ঘুম ভাঙতেই গোসল করে নেয় ও। এরপর একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরে ছাদে চলে যায় কাপড় নাড়তে। কাপড় নেড়ে আনমনে চুল মুছতে থাকে ও। চুল মোছার সময় হাত উঁচু হওয়ার কারণে পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে, তবে কোনো এক ব্যক্তি যে সেদিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে সেটাতে বুঝতেও পারেনি। তে তো আনমনে তার কাজ করছে। হঠাৎ চিৎকারের আওয়াজ পেয়ে তে সেদিকে তাকায়। তাকিয়ে দেখে জাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে কায়ের দিকে। কায়ের কলার জাঙ্কুকের এক হাতে। তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার বইয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর? তোকে অনেক সম্মান দেখিয়ে ফেলেছি। তোর চরিত্র খারাপ ছিল জানতাম, এতটা খারাপ সেটা আমার জানা ছিল না। আর আমি মাকে অনেক আগেই মানা করেছি যেন তোদের বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। আজ তোর অবস্থা আমি খারাপ করে দিব। আমার বইয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর ফল তোকে তো ভোগ করতেই হবে। তুই তো ভয় পেয়ে সেদিকে এগিয়ে যায়। কি হয়েছে? আপনারা এমন কেন করছেন? তেই চুপ করে রুমে যাও, একটা কথা বলবো না তুমি। তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাচ্ছি না। তেই রুমে চলে যাই। কিছুক্ষণ পর জানতে পারে ওরা বাড়ি থেকে চলে গিয়েছে। জাঙ্কুকের বাবা মা সবাই ওদের অপমান করেছে। জাঙ্কুক তো রুমে আসার পরে রাগে ফুটছে। তে পাশে বসে আছে, তবে কোনো কথা বলেনি। শোনো, এবারে কোনো অসুবিধা হলে সর্বপ্রথম তুমি আমাকে বলবা, যাই হোক না কেন, বুঝতে পেরেছ? জি। এরপর হঠাৎ জাঙ্কুক তার কোমর থেকে কাপড়টা হালকা উঁচু করে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে। তার কোমরের প্রত্যেকটা ভাঁজ দৃশ্যমান। এবার সেদিক থেকে চোখ সরিয়ে নেয়। তে প্রচন্ড লজ্জা পায় এমন হওয়াতে। এই লোকটা কেন এমন করে? এমন পাগলামি তে এর আগে কখনো কোনো মানুষকে করতে শোনেনি। পরের দিন তের বাবা জিহুক তে আর জাঙ্কুককে তাদের বাড়িতে নিতে আসে। জাঙ্কুক প্রথমে আরামের সামনে বলে যে সে যাবে না, তবে আরামের ধমক শুনে জাঙ্কুক যেতে বাধ্য হয়। তে তো ভীষণ খুশি ছিল ওর বাড়িতে এসে। তেদের বাড়িটা জাঙ্কুকদের বাড়ির তুলনায় অনেক ছোট। একতলা বাড়ি ওদের, 3টা রুম আর ছোট একটা বৈঠকখানা। তে জাঙ্কুককে নিয়ে তার রুমে আসে। জাঙ্কুক চারপাশটা কিছুক্ষণ তাকিয়ে দেখে। আমরা আপনাদের মতো এতটা বড় লোক না, একটু কষ্ট হবে আপনার 2 দিন থাকতে। আমার বাড়িতে এসিও নাই, নরম বিছানাও নাই, আপনার কমফোর্ট জোনের বাহিরে। নো প্রবলেম, তে 2 দিন ম্যানেজ করে থেকে নিব। তের বাবা মা তো জাঙ্কুককে অনেক যত্ন করছে। 2 দিন সেখানে কাটানোর পর জাঙ্কুকরা ওদের বাড়িতে ফেরার পরপরই জাঙ্কুকের শহরের জন্য বের হয়ে যেতে হয়। ক্লাস আর মিস দেওয়া যাবে না। তবে জাঙ্কুক শহরে আসার পরই তো তের জন্য তার খারাপ লাগছে। বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্কটাই মনে হয় এমন এক অন্যরকম মায়া কাজ করে। জাঙ্কুক আস্তে আস্তে বুঝছে সম্পর্কগুলোর মানে। তেরও খারাপ লাগছে জাঙ্কুককে ছাড়া, তবে সে তো মনস্থির করে নিয়েছে যে কোনো পরিস্থিতিতেই ও মানিয়ে চলবে। এই মুহূর্তে জাঙ্কুকের এক কাজিনের পাশে বসে গল্প করছিল।
মেয়েটি তো ফোন স্ক্রল করছিল। হঠাৎ ওর সামনে একটা পোস্টার আসে। জাঙ্কুকের একটা মেয়ে ফ্রেন্ড তার আইডিতে পোস্ট করেছে জাঙ্কুকের সাথে ছবি। আজ জাঙ্কুকের জন্মদিন। জাঙ্কুককে শুভেচ্ছা করেই সেই পোস্টটা করেছে। ও, আজ তো ভাইয়ের জন্মদিন। ভাই এখানে থাকলে কিছু না কিছু প্ল্যানিং করতাম। তুমিও বুঝি সারপ্রাইজ দিতা ভাবি? তে কিছুক্ষণ চুপ থাকে, এরপর কিছু না বলে রুমে চলে যায়। ওর ভীষণ খারাপ লাগছে। জাঙ্কুক অন্য কোনো মেয়ের সাথে ছবি তুলেছে, এটাতেই সহ্য করতে পারছে না। প্রচণ্ড খারাপ লাগছে ওর। কই, আমাকে তো বলেনি ওনার জন্মদিন। আমি সব কিছু মানিয়ে নিতে পারবো, তবে এটা মেনে নিতে পারবো না। তাই কিছু একটা চিন্তা করে, এরপর সে রেডি হয়ে নেয়। এই মুহূর্তেতেই গাড়িতে বসে আছে। সেই জাঙ্কুকের মাকে বলেছে সে শহরে আসবে। জাঙ্কুকের মাও আপত্তি করেনি। বাড়ির ড্রাইভারকে বলেছে দেখি সাবধানে জাঙ্কুকের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। সেখানে ওদের নিজস্ব বাড়িও আছে, তাই তার কোনো অসুবিধা হবে না। কলিং বেল বাজতেই জাঙ্কুক দরজাটা খুলে দেয়। হাতে তার ফোন ছিল আর চোখটাও সেজে গিয়েছিল, তাই খেয়াল করেনি। কয়েক সেকেন্ড নীরব দেখে জাঙ্কুক সেদিকে তাকায়। তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক যেন অবাক হয়ে যায়। তুমি? আমি। কেন, দেখে কি অবাক হচ্ছেন নাকি? অবাক হওয়ার কিছু নেই, আমি আপনার ওয়াইফ। এখন থেকে আপনি যেখানে থাকবেন আমিও সেখানেই থাকবো। অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দিব না। কি ভেবেছেন আপনি? সব কিছুর সাথে মানিয়ে নিয়েছি বলে নিজের স্বামীকে অন্য মেয়ের পাশে দেখে সেটাও মানিয়ে নিব? না, এটা আমার দ্বারা হবে না। কি বলছো এসব তুমি? হ্যাঁ, আজ আমি বলবো, সব বলবো। বিয়ের পর ফার্স্ট নাইটে সকল মেয়েরই ইচ্ছা থাকে তাদের সম্পর্কটা ভালোবাসার মাধ্যমে শুরু হোক, কিন্তু আপনি আপনি আমার শরীর ভোগে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। একটা বার আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করেননি। আমি তাও মানিয়ে নিয়েছি, ভেবেছি আপনি ঠিক হয়ে যাবেন সময়ের সাথে সাথে। কিন্তু এখন এখন দেখছি অন্য মেয়েদের সাথে ছবি তুলছেন, আর আমি আপনার ঘরের বউ হয়ে আপনার জীবনে যেন আমার কোনো অস্তিত্ব নেই। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তের কিছু বলতে যাবে তার আগেই তেকে থামিয়ে দেয়। আচ্ছা শোনো, তুমি আমার ওয়াইফ, তোমার সব কথাই আমি শুনবো। এখন থেকে আর কোনো মেয়ের সাথে তুমি আমায় দেখবে না। আর রেগো না, রাগটা তোমার সাথে ঠিক মানায় না। তোমাকে চুপচাপ থাকলে মায়াবী লাগে। তে আর কোনো কথা বলে না। সারাদিন আর জাঙ্কুকের সাথে তার কথা হয়নি। তে প্রচণ্ড গম্ভীর থেকেছে। তে বেশ টায়ার্ড হয়ে পড়েছিল, তার জন্য ঘুমিয়ে গিয়েছে। ঘুম ভাঙে জাঙ্কুকের ডাকে। তাকে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে হাতে কিছু কাপড় নিয়ে। নাও, এগুলো পরে নাও। কেন? আমার কিছু ফ্রেন্ডরা আসবে, ওদের সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। তো কিছু না বলে শাড়ি পরে রেডি হতে থাকে। শাড়িটা ছিল প্রচুর গর্জিয়াস, তবে এই শাড়ি কেন পরতে বললো সেটাই তো বুঝে উঠতে পারছে না। শাড়ি পরা শেষ হলে সেজেগুজে চারপাশে জাঙ্কুককে খুঁজতে থাকে, তাই জাঙ্কুককে দেখতে না পেয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। জাঙ্কুকদের শহরের বাড়িটাও ছিল বিশাল বড়। সবকটা রুমে গিয়ে গিয়ে তে জাঙ্কুককে খুঁজতে থাকে। হঠাৎ একটা রুমে আসতেই তে আটকে ওঠে। রুমটা পুরো অন্ধকার। চারপাশে দেওয়াল হাতিয়ে লাইটের সুইচ খোঁজার ট্রাই করে। হঠাৎ করে পুরুষালীর হাতের স্পর্শ পেয়ে তে কেঁপে ওঠে। সরে আসবে, তবে তার আগেই বুঝতে পারে এটা তার অতি পরিচিত এক পুরুষালী হাতের স্পর্শ। জাঙ্কুক, আপনি অন্ধকারে কি করছেন? হঠাৎ রুমের লাইটটা জ্বলে ওঠে। তে চারপাশে তাকিয়ে অবাক হয়ে যায়। রুমটা যেন একদম তার স্বপ্নের মতো করে সাজানো। তেতে সবকিছুর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হঠাৎ জাঙ্কুক তার সামনে এসে তার হাত দুটো আলতো করে ধরে। আমার বলছেন, তুমি আমার বিয়ে করাবো, তাই তোমায় ভালোবাসি সে কথা আমি বলবো না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে তুমি আমার জীবনের প্রথম আর তুমি শেষ। সারা জীবন আমার হয়ে থাকবে কি তুমি? ঠিক কিছুক্ষণ চুপ করে থাকে। চোখের কোণ বেয়ে পানি পড়ছে। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জাঙ্কুক বকে সরিয়ে নেয় তেকে। আলতো করে ঠোঁটে চুমু এঁকে দেয়। বউজান, আজ থেকে শুধু তোমাকেই ভালোবাসতে চাই আমি। তে একটা মুচকি হাসি দেয়।
এরপর দুজনে ডুব দেয় ভালোবাসার এক অতল সাগরে।